প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় জড়িত মেজর মোজাফফর হোসেনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়। ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মোজাফফর হোসেন। সবার চোখ ফাঁকি দিয়ে পলাতক থাকা মেজর মোজাফফর হোসেন ৪ দশক পর ধরা পড়লেন ঢাকায়। রহস্য মানব মোজাফফর এতদিন কোথায় ছিলেন, খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা কি, আর কারা ছিলেন বর্বরী হত্যাকাণ্ডের নেপথ্যে? ছিলেন ভিডিওর বিশেষ অংশ, যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই অবগত আছেন বা অনেক ভিডিওগুলো দেখছেন, কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনাদের চোখ কপালে উঠে যাবে যে এই খবরটাই তো দরকার ছিল। নতুন এক তথ্য উঠে আসছে মেজর মোজাফফরের গ্রেফতারের ঘটনার পর। দর্শক মণ্ডলী, রিমান্ডে তিনি নতুন এক তথ্য দিয়েছেন, যে তথ্য শোনার পর অবাক হয়ে গেলাম, এবং হ্যাঁ, আপনারাও শোনার পর অবাক হয়ে যাবেন। কথা বেশি আপনাদের সাথে বাড়াতে চাই না, সরাসরি চলে যাব আমরা ভিডিওর বিশেষ অংশ, যেটার জন্য অপেক্ষা করছিলেন। তো চলেন দেখে আসি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ৪৫ বছর পর ওই ঘটনায় জড়িত থাকার দায়ে গতকাল গ্রেপ্তার করা হয়েছে পলাতক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে। তার গ্রেপ্তারের পর উত্তর না পাওয়া পুরনো অনেক প্রশ্ন আবার সামনে এসেছে। সেদিন সার্কিট হাউসে প্রকৃতপক্ষে মোজাফফর ও তার সহযোগীরা কি নিজের পরিকল্পনায় প্রেসিডেন্টকে হত্যা করেছিল, নাকি কারো পরিকল্পনা বাস্তবায়নকারী ছিল এই মোজাফফর ও তার দল? এছাড়া এত বছর তিনি কোথায় ও কার সহায়তায় আত্মগোপনে ছিলেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে মেজর মোজাফফর একজন বড় ধরনের তথ্যের উৎস হতে পারেন। কারণ জিয়াউর রহমানের শাহাদাতের পর থেকে মোজাফফর কখনো আদালতের জেরার মুখোমুখি হননি, অথচ তিনি জিয়াউর রহমানের মৃত্যু নিশ্চিতকারীদের মধ্যে অন্যতম একজন। তাই তাকে ধরার পর যদি শুধু শাস্তি দেওয়া হয়, তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার হবে হয়তো, কিন্তু রহস্য উদ্ঘাটন বাকি থেকে যাবে। অনেক অজানা প্রশ্নের উত্তর আর পাওয়া নাও যেতে পারে। জানা যায়, মেজর মোজাফফর স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর জিআরবি আত্মীকৃত অংশের একজন সদস্য ছিলেন। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা। নিরাপত্তা বিশ্লেষক DLH খান গণমাধ্যমে প্রশ্ন তুলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে শুধু ১৯৮১ সাল নয়, বরং ১৯৭৬ সাল থেকে ঘটনা প্রবাহের অনুসন্ধান করতে হবে। বিশেষ করে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ, যাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেছেন, তার ভূমিকা তদন্ত করা জরুরি। একই সাথে জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করলে হয়তো অনেক কিছুই সামনে চলে আসবে। জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড নিয়ে দ্বিতীয় খুনের কাহিনী শিরোনামে একটা উপন্যাস লিখেছেন কথা সাহিত্যিক মশিউল আলম। অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে এই উপন্যাস ইতিহাসের অন্ধকার থেকে অনেক রুদ্ধশ্বাস প্রশ্ন তুলে এনেছে। জেনারেল মঞ্জুর হত্যা মামলায় ১৯৯৫ সালের ১১ জুন কারাগারে থাকা জেনারেল এরশাদকে গ্রেপ্তার দেখানো হয়, যিনি ১৯৯০ সাল থেকে কারাগারে ছিলেন এবং হাসিনা সরকারের আমলে ১৯৯৭ সালে তিনি জামিনে মুক্তি পান। পরবর্তীতে আবার শেখ হাসিনার আমলে ২০০১ সালে আদালত এই মামলা থেকে জেনারেল এরশাদকে অব্যাহতি দেন। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডের দায়ে গ্রেপ্তার যে ১৮ সেনা কর্মকর্তার কোর্ট মার্শাল হয়েছিল, মোজাফফর তাদের মধ্যে ছিলেন না। তার বিরুদ্ধে অনুপস্থিতিতে কোনো রায় দেয়া হয়েছিল কিনা, কিংবা পুরনো কোনো সামরিক গ্রেপ্তারি পরোয়ানা এখনো কার্যকর আছে কিনা, কিংবা নতুন করে কোনো অভিযোগ আনা হবে কিনা, এসব বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আলোচিত ও সমালোচিত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস ১৯৮৬ সালে তার প্রকাশিত বাংলাদেশ আর লিগ্যাসি অফ ব্লাড বইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। সেখানে দাবি করা হয়, মোজাফফর ও মোসলেউদ্দিন প্রেসিডেন্টকে অপহরণ করতে সার্কিট হাউসে এসেছিল। তবে প্রশ্ন থেকে যায়, তাহলে কেন সার্কিট হাউসেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো? এদিকে মাসকারেনহাস আরও দাবি করেন, জেনারেল মঞ্জুর এই পরিকল্পনা জানতেন, কিন্তু অন্যান্য অনেক বর্ণনায় দাবি করা হয় জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরিকল্পনা জানতেন না। এদিকে গ্রেপ্তারকৃত মোজাফফরের পলাতক জীবনের একটি
অংশের তথ্য পাওয়া যায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল হোসেন চৌধুরীর স্মৃতিকথা, এক জেনারেলের নীরব সাক্ষ্য, স্বাধীনতার প্রথম দশক বইয়ে। মইনুল হোসেন চৌধুরী লিখেছেন তিনি 1989 সাল থেকে 93 সাল পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক অভিযুক্ত মেজর এম এ খালেদ ব্যাংককে অবস্থান করছিলেন। একই ঘটনায় পলাতক মুজাফফর তখন ভারতে ছিলেন। মইনুলের ভাষ্য অনুযায়ী মুজাফফর ভারত থেকে ব্যাংককে গিয়ে খালেদের সঙ্গে দেখা করেন। জেনারেল মইনুল আরও লিখেছেন, চট্টগ্রামে 24 পদাতিক ডিভিশনের কয়েকজন কর্মকর্তা জিয়াউর রহমানকে সার্কিট হাউস থেকে তুলে সেনানিবাসে আনার পরিকল্পনা করেছিল, কিন্তু জেনারেল মঞ্জুর পরিকল্পনাটি আগে থেকে জানতেন না। মুজাফফররা প্রেসিডেন্টকে চাপ দিয়ে তৎকালীন সেনাপ্রধান HM এরশাদ সহ কয়েকজন সেনা কর্মকর্তাকে অপসারণ করতে চেয়েছিল। যদিও এসব দাবি পূর্ণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। তবে প্রকৃত ঘটনা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের প্রত্যক্ষদর্শীদের মধ্যে গ্রেপ্তারকৃত মুজাফফর অন্যতম। তার মাধ্যমে হয়তো অনেক অজানা প্রশ্নের উত্তর জানা যাবে। এখানে অন্য কোনো দেশের হাত ছিল কিনা সে ব্যাপারেও সঠিক তথ্য উঠে আসবে। নিউজ ডেস্ক। একটি হত্যাকাণ্ড যা বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাসের গতিপথ, একটি রাত যা স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে, আর একজন মানুষ যিনি দীর্ঘ ৪৫টি বছর ধরে আইনের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন অন্ধকারের চাদরে। কিন্তু পাপ কি আসলে কখনো চাপা থাকে, নাকি নিয়তির নিষ্ঠুর পরিহাসে একদিন ধরা দিতেই হয়? সময়টা 1981 সালের 30 মে। গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের বুলেটের আঘাতে থমকে যায় বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের জীবন। রাউজানের গভীর জঙ্গলে লুকিয়ে ফেলা হয় তার মরদেহ। কিন্তু মানুষের মন থেকে কি তাকে মুছে ফেলা গিয়েছিল? 3 দিন পর যখন শেরেবাংলা নগরে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল, সেই কান্নার রোল কি পৌঁছায়নি ঘাতকদের কানে? সেই নির্মম হত্যাকাণ্ডের অন্যতম সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেন। দীর্ঘ 4.5 দশক ধরে তিনি ছিলেন স্রেফ একটি অদৃশ্য ছায়া। প্রশ্ন উঠে, কোথায় ছিলেন তিনি এই ৪৫ বছর? কোন পরিচয়ে, কার আশ্রয়ে লুকিয়ে রেখেছিলেন নিজের রক্তাক্ত অতীতকে? প্রতিটা মুহূর্তে কি তাকে তাড়া করে ফেরেনি অপরাধবোধ, নাকি বুক ফুলিয়েই বেঁচেছিলেন সমাজের বুকে? অবশেষে শেষ হলো সেই মহাকাব্যিক লুকোচুরি। স্থান রাজধানীর বনানী। সময় 15 জুলাই, বুধবার রাত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 4 দিক থেকে ঘিরে ফেলে ঘাতকের আস্তানা। কোনো আওয়াজ নেই, কোনো সুযোগ নেই পালানোর। ৪৫ বছরের আত্মগোপনের অবসান ঘটল মাত্র কয়েক মিনিটে। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম নিশ্চিত করলেন, মেজর মুজাফফর এখন খাঁচায় বন্দী। আজ তাকে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনীর কাছে। আদালত যে বিচার বহু বছর আগে করেছিলেন, আজ যেন নিয়তি তার চূড়ান্ত রায় কার্যকর করল। ইতিহাসের পাতা থেকে হয়তো পালিয়ে থাকা যায়, কিন্তু ইতিহাসকে কখনো ফাঁকি দেওয়া যায় না। মুজাফফরের এই গ্রেফতার কি বাংলাদেশের ইতিহাসের আরও কোনো অন্ধকার অধ্যায়ের জট খুলবে? ৪৫ বছর পর উন্মোচিত হতে চলেছে কি কোনো নতুন সত্য? রাত গভীর। বনানী ডিওএইচএস এর একটি অভিজাত ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ল কয়েকজন লোক। ভেতর থেকে দরজা খুললেন এক বৃদ্ধ। তাকে করা হলো একটি সাধারণ প্রশ্ন, আর সেই একটি উত্তরের ভুলে শেষ হলো দীর্ঘ ৪৫ বছরের পলাতক জীবন। কে এই বৃদ্ধ? তিনি সাধারণ কেউ নন। তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান ঘাতকদের একজন, অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে যিনি পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপনে ছিলেন। কিভাবে ধরা পড়লেন ইতিহাসের এই খলনায়ক? চলুন জেনে নেই আজকের ভিডিওতে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। 1981 সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর মুজাফফর বুঝতে পারেন তার বাঁচার কোনো পথ নেই। সহযোগী মেজর SM খালেদকে নিয়ে তিনি ভারতে পালিয়ে যান।
সেখানে দীর্ঘ সময় কাটিয়ে তৈরি করেন ভুয়া নাগরিকত্বের জাল নথিপত্র। এই ভুয়া পরিচয়ে তিনি ঘুরে বেরিয়েছেন বিশ্বের নানা দেশে। এমনকি ইন্টারপোলও তার কোনো খোঁজ পায়নি। জীবনের শেষ ভাগে এসে তিনি অত্যন্ত গোপনে বাংলাদেশে ফিরে আসেন এবং বনানী ডিওএইচএস এর মতো সুরক্ষিত এলাকায় একজন রাজনীতি বিমুখ সাধারণ নাগরিকের ছদ্মবেশে বসবাস শুরু করেন। পুরনো সব যোগাযোগ তিনি পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। অপরাধী যতই চতুর হোক, কোনো না কোনো সূত্র সে রেখেই যায়। ডিবির বিশ্বস্ত টিম জানতে পারে মোজাফফরের মেয়ে একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেলে চাকরি করেন। মেয়ের গতিবিধি পর্যবেক্ষণ করে গোয়েন্দারা বনানীর বাড়িটি শনাক্ত করেন। মোজাফফর চেহারা বদলালেও গোয়েন্দাদের কাছে তার একটি অকাট্য প্রমাণ ছিল, তার নাকের ঠিক নিচে থাকা একটি তিল বা আঁচিল সদৃশ্য জন্মদাগ। বুধবার গভীর রাতে আসে সেই চরম মুহূর্ত। ডিবির দল ছদ্মবেশে ওই বাসায় যায় এবং নিজেদের এয়ারটেল অফিসের কর্মী পরিচয় দিয়ে মেয়ের খোঁজ করে। এত রাতে অফিসের লোক আসায় সন্দেহ নিয়ে ভেতর থেকে দরজা খোলেন এক বৃদ্ধ। গোয়েন্দাদের চোখ সাথে সাথেই আটকে যায় বৃদ্ধের নাকের নিচে সেই তিলটিতে। নিশ্চিত হওয়ার জন্য তারা বলেন, মুরব্বী, আমরা তো আপনাকে চিনি না, আপনি কে? চরম আত্মবিশ্বাসের সাথে বৃদ্ধ উত্তর দেন, আমি মোজাফফর, মেয়ের বাবা। নিজের নামটাই কাল হলো তার জন্য। এক মুহূর্ত সময় নষ্ট করেনি ডিবির চৌকস দল। পলকের মধ্যে পকেট থেকে বের হয়ে আসে হ্যান্ডকাফ। হতভম্ব মোজাফফরের দীর্ঘ ৪৫ বছরের ছদ্মবেশের সমাপ্তি ঘটে ডিবির নিখুঁত খাঁচায়। মামলার নথি অনুযায়ী ১৯৮১ সালের ৩০শে মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে এই মেজর মোজাফফরই প্রথম ব্যক্তি ছিলেন যিনি সশরীরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কক্ষের বাইরে এনে শনাক্ত করেন এবং ঠান্ডা মাথায় সরাসরি গুলি চালান। এরপর তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মনজুরকে ফোনে ইংরেজিতে বার্তা দেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। দীর্ঘ ৪৫ বছর কোনো অপরাধীর আইনের চোখ ফাঁকি দিয়ে বেঁচে থাকা কেবল রূপকথার গল্পেই সম্ভব বলে মনে হতে পারে, কিন্তু মোজাফফর হোসেনের ক্ষেত্রে এটি ছিল নির্মম বাস্তব। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী এই ৪.৫ দশকে মোজাফফর যাপন করেছেন এক অতি গোপন বা ঘোস্ট লাইফ। তিনি কেবল ভারতেই সীমাবদ্ধ ছিলেন না, বরং ভারতের জাল পরিচয় ও জাল আন্তর্জাতিক পাসপোর্ট ব্যবহার করে একাধিক দেশ ভ্রমণ করেছেন ও আত্মগোপন করেছিলেন। নিজের পুরো চেহারা, বেশভূষা এবং বাচনভঙ্গি বদলে ফেলেছিলেন তিনি। নিজের অতীত ও মূল পরিচয় ঢাকতে তিনি এমন এক নিখুঁত ছদ্মবেশের প্রাচীর তুলেছিলেন যা ইন্টারপোলের মতো আন্তর্জাতিক পুলিশ সংস্থাকেও বছরের পর বছর বিভ্রান্ত করে রেখেছিল। এই অবিশ্বাস্য ছদ্মবেশের কারণেই এতদিন গোয়েন্দারা তার আসল নাম বা ফাইল খুঁজেও বারবার ব্যর্থ হয়েছেন। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ১৯৮১ সালে ৩০ মে সেই কালো রাত শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেই কেড়ে নেয়নি, বরং দেশের সামরিক ও বেসামরিক ইতিহাসে এক গভীর ক্ষতের সৃষ্টি করেছিল। চট্টগ্রাম সার্কিট হাউসে এই নির্মম হামলার শিকার হয়ে রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন বিশ্বস্ত সেনা কর্মকর্তা ও সরকারি কর্মচারী প্রাণ হারান। মোজাফফর হোসেনের ঠান্ডা মাথার গুলিতে রাষ্ট্রপতি নিহত হওয়ার পর পুরো চট্টগ্রাম অবরুদ্ধ হয়ে পড়েছিল। মেজর মোজাফফরের দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড বার্তাটি পাঠানোর মাধ্যমে শুরু হওয়া সেই রক্তক্ষয়ী অভ্যুত্থান শেষ পর্যন্ত ব্যর্থ হলেও এটি দেশের ইতিহাসকে স্থবির করে দিয়েছিল। দীর্ঘ ৪৫ বছর পর এই ঘাতকের গ্রেফতার সেই কলঙ্কিত অধ্যায়ের আংশিক বিচার সুনিশ্চিত করার ক্ষেত্রে আইনের এক অনন্য বিজয় হিসেবে চিহ্নিত থাকে। জিয়া কাণ্ডে মেজর মোজাফফরকে যে গ্রেফতার করা হয়েছে তা একের পর এক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে।